নমস্কার ভাই এবং বোনেরা, প্রতিশ্রুতি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এখানে তোমরা পাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন উত্তর এবং গুরুত্বপূর্ণ সাজেশন। আমরা মূলত এই চ্যানেলটিতে জিকে এবং জিএস বিষয়ের উপর পড়াশোনা করব এবং জানবো সম্পূর্ণ বাংলা ভাষায়। তো আমরা শুরু করেছিলাম এসএসসি জিডি পরীক্ষার প্র্যাকটিস সেট। তো প্র্যাকটিস সেটের মধ্যে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো করছিলাম। আগের দিন করেছিলাম 23শে ফেব্রুয়ারি 2024-এর প্রথম শিফটের প্রশ্ন। তো আজকে করতে চলেছি 23শে ফেব্রুয়ারি 2024-এর সেকেন্ড শিফটের প্রশ্ন। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি বলেছে? দ্বিতীয় অ্যাংলো বার্মিজ যুদ্ধ কোন বছর সংঘটিত হয়েছিল? দ্বিতীয় অ্যাংলো বার্মিজ যুদ্ধ কোন বছরে সংঘটিত হয়েছিল? 1852, 1552, 1652 না 1752? সংগঠিত হয়েছিল 1852 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল দ্বিতীয় অ্যাংলো বার্মিজ যুদ্ধ। ঠিক আছে, প্রথম অ্যাংলো বার্মিজ যুদ্ধ কবে হয়েছিল? 1824 থেকে 26-এর মধ্যে হয়েছিল। ঠিক আছে, 1824 থেকে 26-এর মধ্যে হয়েছিল প্রথম অ্যাংলো বার্মিজ যুদ্ধ। দ্বিতীয় হয়েছিল 1852 এবং তৃতীয় হয়েছিল 1885। ঠিক আছে, পরে প্রশ্নটা দেখো কি বলেছে। মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? আচ্ছা, মৌর্য সাম্রাজ্যের প্রথম শাসক বা প্রতিষ্ঠিত কে করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠিত করেন। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের পর তোমার সিংহাসনে কি আসে? তারপর সিংহাসনে আসে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার। ঠিক আছে, বিন্দুসারের পর আসেন অশোক। বিন্দুসারের ছেলে ছিলেন অশোক। অশোক এসেছিলেন এবং সর্বশেষে এসেছিলেন বৃহদত্ত। ঠিক আছে, তাহলে মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? বৃহদত্ত ছিলেন মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা। ঠিক আছে, তিনি কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন অশোক। অশোকের যে শিলালিপি আছে সেগুলো ব্রাহ্মী ভাষায় লেখা। কোন ভাষায় লেখা? ব্রাহ্মী ভাষায় লেখা। ঠিক আছে, ব্রাহ্মী ভাষায় লেখা। তাহলে এর উত্তর হয়ে যাবে বৃহদত্ত মৌর্য আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এই কি বলি দেখো, তাকে তার নিজের সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ, ঠিক আছে, একটি সামরিক অনুষ্ঠানের সময় হত্যা করেছিলেন। ঠিক আছে, পুষ্যমিত্র শুঙ্গ কাকে হত্যা করেছিলেন? বৃহদত্তকে হত্যা করেছিলেন এবং তারপর শুঙ্গ বংশ প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, শুঙ্গ বংশ প্রতিষ্ঠিত হয়েছিল পুষ্যমিত্র শুঙ্গের হাত ধরে। কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং অহিংসা নীতি গ্রহণ করেন। ঠিক আছে, অহিংসা নীতি গ্রহণ করেন। পরের প্রশ্নটা দেখো কি বলেছে। স্বাধীনতার সময় দেশের জনসংখ্যার প্রায় 1% কৃষির ওপর নির্ভরশীল ছিল। স্বাধীনতার সময় দেশের জনসংখ্যার প্রায় 1% কৃষির ওপর নির্ভরশীল ছিল। দেশের স্বাধীনতার সময় দেশের কত শতাংশ মানুষজন কৃষির ওপর নির্ভরশীল ছিল? 90, 40, 20 নাকি 75? তাহলে হবে 75। ঠিক আছে, 75% মানুষ কৃষির ওপর নির্ভরশীল ছিল স্বাধীনতার সময়, মানে 1947 খ্রিস্টাব্দ নাগাদ। তারপরে কি 1960-এর দশকে শুরু হওয়া সবুজ বিপ্লব কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষির ওপর নির্ভরতা হ্রাস করতে সাহায্য করে। তাহলে 1960 সালে তোমার 60-এর দশকে কি হয়েছিল? সবুজ বিপ্লব এসেছিল। এটি এসেছিল মোটামুটি 1964 সাল নাগাদ। ঠিক আছে, কার হাত ধরে এসেছিল বলে তো? ডক্টর এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথনের হাত ধরে এসেছিল কৃষি বিপ্লব। তা এম.এস. স্বামীনাথনকে ভারতের কৃষি বিপ্লবের জনক বলা হয়, সবুজ বিপ্লবের জনক বলা হয়। ঠিক আছে, ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর এম.এস. স্বামীনাথনকে।
পরে প্রশ্নটা দেখো কি বলেছে। কোন ভারতীয় নৃত্যশিল্পী সুতায় টানা কাঠপুতলির জন্য 2018 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? কোন ভারতীয় নৃত্যশিল্পী সুতায় টানা কাঠপুতলির জন্য 2018 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? অনুপমা হোসকেরে, সুরূপা সেন, তপন কুমার পট্টনায়ক, অরুণা মোহান্তি। ঠিক আছে, ডক্টর অরুণা মোহান্তি হবে, প্রথমে হবে। ঠিক আছে, তো এটা হবে তপন কুমার পট্টনায়ক হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, 2018 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন সুতায় টানা কাঠপুতলির জন্য। পরে প্রশ্নটা দেখো কি বলেছে। ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল 2023 সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল 2023 সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? বিলটি ভারতের মধ্যে ডিজিটাল ব্যক্তিগত ডেটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেখানে এই ধরনের ডেটা অনলাইনে সংগ্রহ করা হয় বা অফলাইনে সংগ্রহ করা হয় এবং ডিজিটালাইজ করা হয়। ঠিক আছে, আর কি বলেছে, এটি ভারতের বাইরে এই ধরনের প্রক্রিয়াকরণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যদি এটি ভারতীয় পণ্য বা পরিষেবা প্রদানের জন্য হয়। ঠিক আছে, তাহলে এটা দুটোই সঠিক হবে, ই এবং বি দুটোই সঠিক হবে। আচ্ছা, এটা দেখো, এই বিলটির লক্ষ্য ব্যক্তিদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষা করা। ঠিক আছে, বিলটি ডেটা ফিডুসিয়ারিকে একজন ব্যক্তি বা সত্তা হিসাবে সংজ্ঞায়িত করে, যা ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের উদ্দেশ্য এবং উপায় নির্ধারণ করে। তাহলে কী করে, বিলটি ডেটা ফিডুসিয়ারিকে একজন ব্যক্তি বা সত্তা হিসাবে সংজ্ঞায়িত করে, যা ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের উদ্দেশ্য এবং উপায় নির্ধারণ করে। বিলটি ডেটা ফিডুসিয়ারিকে একজন ব্যক্তি বা সত্তা হিসেবে, আচ্ছা এটা তো বলে দিলাম, দুবার হয়ে গেছে। পরে প্রশ্নটা দেখো, 2023-24 সালের বাজেটে ভারত সরকার কতগুলি অগ্রাধিকার গ্রহণ করেছে? 2023-24 সালের বাজেটে ভারত সরকার কতগুলি অগ্রাধিকার গ্রহণ করেছে? 7, 5, 6, 9, 7, 5, 6, 9 কতগুলি অগ্রাধিকার গ্রহণ করেছে? 7টি অগ্রাধিকার গ্রহণ করেছে ভারত সরকার 2023-24 সালের বাজেটে। ঠিক আছে, এই 7টি যে অগ্রাধিকার সেগুলি কি কি? অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সর্বশেষ স্তরে পৌঁছানো, অবকাঠামো এবং বিনিয়োগ, ক্ষমতা এবং বিকাশে সহায়তা, সবুজ বৃদ্ধি, যুবশক্তি এবং আর্থিক ক্ষেত্র। ঠিক আছে, 2023-24 সালের বাজেটে ভারত সরকার এই 7টি অগ্রাধিকার গ্রহণ করেছে। পরে প্রশ্নটা দেখো, 7 নম্বর প্রশ্ন, কোন বছর থেকে দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি ভারতের চরম দারিদ্রতার তীব্র হ্রাস পরিচালিত করে? কোন বছর থেকে দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি ভারতের চরম দারিদ্রতার তীব্র হ্রাস পরিচালিত করে? 1994, 1991, 1992 নাকি 1993? কোনটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর? এটা হবে 1991 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 1991 থেকে দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি হয়, যার ফলে ভারতের যে চরম দারিদ্রতা ছিল সেটি তীব্র হ্রাস হয়, মানে দারিদ্রতা কমতে থাকে। সংস্কারগুলির মধ্যে আমদানি শুল্ক হ্রাস, বাজার নিয়ন্ত্রণ শিথিলীকরণ, কর হ্রাসের মতো ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল, যা যৌথভাবে অর্থনৈতিক বৃদ্ধিতে অবদান রেখেছিল। ঠিক আছে, এই সংস্কারগুলির ফলে ভারতের জিডিপি বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং দারিদ্র্যের হার 1994 সালে
45% থেকে 2011 সালে প্রায় 21%-এ নেমে এসেছে। ঠিক আছে, এই জায়গাটা বুঝলে? এহলে এই সংস্কারগুলি ভারতের জিডিপি বৃদ্ধির হার উল্লেখযোগ্য। জিডিপির ফুল ফর্ম কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এবং দারিদ্র্যের হার 1994 সালের 45% থেকে 2011 সালে কতই নেমে এসছে? 21%-এ নেমে এসছে, মানে প্রায় 24% কমে গেছে। ঠিক আছে, প্রায় 24% কমেছে দারিদ্রতার হার। পরের প্রশ্নটা দেখো, ভারতীয় ক্রীড়াবিদ শেফালি ভার্মা কোন খেলার সঙ্গে যুক্ত? ভারতীয় ক্রীড়াবিদ শেফালি ভার্মা কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, ক্রিকেট, ভলিবল নাকি ব্যাডমিন্টন? কিসের সঙ্গে যুক্ত? তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত শেফালি ভার্মা। ঠিক আছে, ক্রিকেটের সঙ্গে যুক্ত। এটা দেখো, আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশত রান করার সময় সবচেয়ে কম বয়সী ভারতীয়। আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশত রান করার সবচেয়ে কম ভারতীয় মহিলা হলেন শেফালি ভার্মা। তিনি মাত্র 15 বছর বয়সে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অভিষেক করেন। ঠিক আছে, তিনি মাত্র 15 বছর বয়সে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অভিষেক করেন। কে? শেফালি ভার্মা। পরের প্রশ্নটা দেখো, সরকারের ব্যয়ের শ্রেণী বিভাগের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক? রাজস্ব ব্যয় হলো কেন্দ্রীয় সরকারের ভৌত বা আর্থিক সম্পদ সৃষ্টি ছাড়া অন্য উদ্দেশ্যে খরচ করা ব্যয়। মূলধন ব্যয়ের ফলে ভৌত বা আর্থিক সম্পদ সৃষ্টি হয় বা আর্থিক দায় হ্রাস পায়। কি বলেছে? রাজস্ব ব্যয় হলো কেন্দ্রীয় সরকারের ভৌত বা আর্থিক সম্পদ সৃষ্টি ছাড়া অন্য উদ্দেশ্যে খরচ করা ব্যয়। ঠিক আছে, এটা ঠিক। মূলধন ব্যয়ের ফলে ভৌত বা আর্থিক সম্পদ সৃষ্টি হয় বা আর্থিক দায় হ্রাস পায়, এটাও ঠিক। তাহলে 1 এবং 2 উভয়ই সঠিক। এরা দেখো একটু, উন্নয়নমূলক রাজস্ব ব্যয়, মানে উন্নয়নমূলক কাজে রাজস্ব ব্যয়গুলি কী কী? শিক্ষাক্ষেত্রে ব্যয়, স্বাস্থ্যসেবা ক্ষেত্রে ব্যয়, কল্যাণকর প্রকল্পের মতো ক্ষেত্রে ব্যয়। ঠিক আছে, এবং অউন্নয়নমূলক কাজ কি? প্রশাসনিক ব্যয়, প্রতিরক্ষা ব্যয় বা সুদের প্রতিশোধ। ঠিক আছে, এইগুলি ক্ষেত্রে বলা হয়। আর উন্নয়নমূলক মূলধন ব্যয় কি? সড়ক, বিদ্যুৎ কেন্দ্র এবং স্কুলের মতো ভৌত সম্পদে বিনিয়োগ। উন্নয়নমূলক মূলধন ব্যয়, রাজস্ব ব্যয় নয় কিন্তু, এটা মূলধন ব্যয়। আর এইগুলো হলো রাজস্ব ব্যয়। আর অউন্নয়নমূলক মূলধন ব্যয় কি? প্রতিরক্ষা সরঞ্জাম, ঋণ পরিশোধ ইত্যাদি। পরের প্রশ্নটা এবং 10 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য লক্ষ্যকৃত বৃদ্ধির হার কত ছিল? 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য লক্ষ্যকৃত বৃদ্ধির হার ছিল ড্যাশ বা কত ছিল? 6%, 8%, 7% নাকি 5%? তো এটা ছিল 8%। ঠিক আছে, 8% বৃদ্ধির হার থাকলেও কিন্তু তোমার বৃদ্ধির হার 8% হয়নি। বৃদ্ধির হার হয়েছিল তোমার মোটামুটি 6 থেকে 6.5% হয়েছিল বৃদ্ধির হার 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, যেটা অনেকটাই কম ছিল এক্সপেকটেশনের থেকে। আচ্ছা, 12তম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা কত থেকে কত খ্রিস্টাব্দে হয়েছিল বলো তো? 2012 থেকে 2017 পর্যন্ত হয়েছিল। ঠিক আছে, এই যেখানে আছে 2012 থেকে 2017 পর্যন্ত হয়েছিল। আর এটাই ছিল আমাদের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, 12 পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা বলে দিলাম। আচ্ছা দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত থেকে কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1951 থেকে 1956। তো এই 1951 সালে প্রতিষ্ঠিত হয়েছিল তোমার পরিকল্পনা মিশন। ঠিক আছে, পরিকল্পনা মিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1951 খ্রিস্টাব্দে। এবং প্রথম পঞ্চবার্ষিকী 1951 থেকে 56, 5 বছর। দ্বিতীয় হয়েছিল 56 থেকে 61, তৃতীয় হলো 61 থেকে 66। তো এগুলো লক্ষ্যের বৃদ্ধির ব্যয়, এইগুলো আর এত বলছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি পিডিএফটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও এটা। পরিকল্পনা ছুটি ছিল 66 থেকে
ঊনসত্তর এই 3 বছর ছুটি ছিল, পরিকল্পনা ছুটি বা প্ল্যানিং হলিডে বলে এটা। আচ্ছা, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 69 থেকে 74, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 74 থেকে 78, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 80 থেকে 85। ঠিক আছে, মাঝে 2 বছর গ্যাপ আছে, কিন্তু 78 79 78 79 পর্যন্ত গ্যাপ আছে 1 বছর। ঠিক আছে, তারপর 80 থেকে শুরু হয়েছিল ষষ্ঠ। এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 85 থেকে 90, অষ্টম পঞ্চবার্ষিকী শুরু হয়েছিল 92 থেকে 97। আবার এখানেও দেখো, এখানেও আবার 91 সাল বাদ। ঠিক আছে, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 97 থেকে 2002, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 2002 থেকে 2007, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 2007 থেকে 2012, এবং 12তম বা শেষ পঞ্চবার্ষিকী শুরু হয়েছিল 2012 থেকে 2017 পর্যন্ত হয়েছিল। ঠিক আছে, তারপরে 2014 সালে পরিকল্পনা মিশন বিলুপ্ত হয়। ঠিক আছে, এই যে পরিকল্পনা মিশন, এটা 2014 সালে বিলুপ্ত হয়। তার বদলে কি এসেছিল? তার বদলে এসেছিল নীতি আয়োগ। এটি এসেছিল 2015 সালে। ঠিক আছে, এর যে পরিকল্পনা মিশনের যে কাজ ছিল সেটি এখন এই নীতি আয়োগ দ্বারা পরিচালিত হয়। ঠিক আছে, তো নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে, নীতি আয়োগের ফুল ফর্ম। পরে প্রশ্নটা দেখো, রণ উৎসব প্রাকৃতিক সৌন্দর্য এবং ড্যাশের অত্যাশ্চর্য অঞ্চলের অন্যান্য বিখ্যাত ভ্রমণ স্থানগুলিকে প্রচার করে শীতের ঋতুতে পূর্ণিমা রাতে সাদা বালির মরুভূমিকে আরও মনোমুগ্ধকর দেখায়। মানে কোশ্চেনটা এত বড় করে দিয়েছে শুধুমাত্র গুলিয়ে দেওয়ার জন্য। মানে তোমার শুধু কোশ্চেনটা করলে হবে রণ উৎসব। ঠিক আছে, এটা কোথাকার? এখানে যে অপশানগুলো আছে 4টে, এই 4টে অপশনের মধ্যে রণ উৎসব কোথাকার সেটা তোমাকে রাখতে হবে, বাকি এইগুলো পুরো বাদ দাও। ঠিক আছে, তো এইটা হবে কথা কি, আন্দামানের নাকি ওড়িশা নাকি মালাবার নাকি কচ্ছ? তুমি এটা রণ উৎসবটা এই নামটা দেখেই মনে পড়বে যে কচ্ছের রণ। কচ্ছের রণ আমরা পড়েছি, গুজরাটের কাছাকাছি অবস্থিত কচ্ছের রণ। ঠিক আছে, তাহলে রণ উৎসব কোথায়? কচ্ছতে হয়। ঠিক আছে, কচ্ছতে হয় রণ উৎসব। এটি একটি বার্ষিক উৎসব যা সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। ঠিক আছে, কি বলে যে কালাদুঙ্গার কালো পাহাড় নামে পরিচিত এটি কচ্ছের সর্বোচ্চ বিন্দু। তাহলে কচ্ছের সর্বোচ্চ বিন্দুর নাম কি? কালাদুঙ্গার। ঠিক আছে, কচ্ছের মহান রণের অসাধারণ প্যানোরামিক দৃশ্য প্রদান করে। পরে প্রশ্নটা দেখো কি বলেছে, 2010 সালে কমনওয়েলথ গেমস ভারতের ড্যাশে অনুষ্ঠিত হয়েছিল। 2010 সালের কমনওয়েলথ গেমস ভারতের ড্যাশে অনুষ্ঠিত হয়েছিল। নিউ দিল্লি, চণ্ডীগড়, মুম্বাই নাকি লখনৌ? কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে। ঠিক আছে, 2010 সালের কমনওয়েলথ গেমস ভারতের নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এটা দেখো, নতুন দিল্লি যমুনা নদীর পশ্চিম তীরে অবস্থিত। নতুন দিল্লি কোথায় অবস্থিত? যমুনা নদীর পশ্চিম তীরে। আর এই যে 2010 সালে কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়া ছিল শীর্ষে, ছিল 177টি পদকের সাথে। মানে অস্ট্রেলিয়া 177টি পদক জিতেছিল, যার মধ্যে 74টি স্বর্ণপদক ছিল। ভারত ছিল দ্বিতীয় স্থানে, 38টি স্বর্ণপদক সহ মোট 101টি পদক জিতেছিল। ঠিক আছে, এই অস্ট্রেলিয়া শীর্ষে ছিল 177টি পদক জিতে, এবং ভারত ছিল সেকেন্ডে 101টি পদক জিতে, তার মধ্যে 38টি স্বর্ণপদক। এটি 2010 সালের কমনওয়েলথ গেমস। ঠিক আছে, এর ম্যাসকট কি ছিল? সেরা নামক একটি মানবরূপী বাঘ ম্যাসকট ছিল। নীতিবাক্য ছিল কাম আউট অ্যান্ড প্লে। ঠিক আছে, আনুষ্ঠানিক গান ছিল জিউ ওটো বড়জিত। ঠিক আছে, এইটা ডিটেলসগুলো একটু দেখে রাখবে, টুকটাক দিয়ে দেয় এসএসসিতে
কোথা থেকে প্রশ্ন ফেলে দেয় এখন কোনো ঠিক নেই। পরের প্রশ্নটা দেখো কি বলেছে। তরল পদার্থ প্রবাহিত হয় এবং আকার পরিবর্তন করে, তারা অনিয়মনীয় নয়, তাই এদের ড্যাশ বলা হয়। দ্রবণ, মিশ্রণ, তরলীকৃত তরল। প্রশ্নটা কিন্তু খুব ইজি, কিন্তু এমনভাবে দেওয়া হয়েছে যে পরীক্ষা হলে পুরো মানে মাথা খারাপ করে দেবে। যে তরল পদার্থ প্রবাহিত হয় এবং আকার পরিবর্তন করে, তারা অনমনীয় নয়, তাই এদের কি বলা হয়? অনেকে বলবে দ্রবণ, দ্রবণ বলা হতে পারে না। তরল, মিশ্রণ, তরলীকৃত হবে না, তরলকে তরলই বলা হয়। কিন্তু অনেকেই বলবে এখানে তরল দেওয়া আছে, তার মানে তরল উত্তর হবে না, এই তিনটের মধ্যে একটা করে দিয়ে চলে আসবে। ঠিক আছে, তো এটা তরল হবে। তরল হলো এমন একটি পদার্থ যা প্রবাহিত করতে পারে, নির্দিষ্ট আকার ধারণ করে না। তরল যার ঘনত্ব চাপের সাথে পরিবর্তিত হয় না, তাকে অসংকোচনীয় বলা হয়। ঠিক আছে, যে অনমনীয় বা অসংকোচনীয়। পরেরটা দেখো, ভারতের 50তম প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছিলেন? ভারতের 50তম প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছিলেন? এই প্রশ্নটা আমি মনে হয় প্র্যাকটিস সেটে করালাম দুদিন আগে, প্র্যাকটিস সেটে করিয়েছি এটা। কি বলে, কপিল সিবাল, ইউ ললিত, কিরেন রিজিজু, DY চন্দ্রচূড়। এটা DY চন্দ্রচূড় হবে। ঠিক আছে, DY চন্দ্রচূড় হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ইনি ভারতের 50তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। এটা দেখো, তিনি 29শে মার্চ 2000 থেকে বোম্বে হাইকোর্টের বিচারক ছিলেন। ঠিক আছে, DY চন্দ্রচূড়। তিনি 31 অক্টোবর 2013 সালে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। তিনি 13ই মে 2016 সালে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হন। তার ভারতের প্রধান বিচারপতি হিসাবে কার্যকাল নভেম্বর 2022 থেকে নভেম্বর 2024 পর্যন্ত। ঠিক আছে, আর বিচারপতি ইউ ললিত, তিনি ছিলেন 49তম ভারতের প্রধান বিচারপতি। ঠিক আছে, মানে DY চন্দ্রচূড়ের আগে ছিলেন ইউ ললিত। ঠিক আছে, আর কপিল সিবাল তিনি হলেন ভারতের আইনজীবী। ঠিক আছে, কপিল সিবাল হলে ভারতের আইনজীবী, তিনি সুপ্রিম কোর্টের সাথে তার সম্পর্ক নেই। যে কর্ণাটকের কুরুবা পুরুষদের দ্বারা পরিচালিত নৃত্যের রূপ কোনটি? কর্ণাটকে কুরুবা পুরুষদের দ্বারা পরিচালিত নৃত্যের রূপ কোনটি? ছৌ, ফুগডি, ডলুকুনিথা নাকি বাগুরুম্বা? কোনটি? তাহলে ডলুকুনিথা। ঠিক আছে, ডলুকুনিথা হলো কর্ণাটকে কুরুবা পুরুষদের দ্বারা পরিচালিত নৃত্যের রূপ। আচ্ছা, এরপর দেখো, যে নৃত্যটি কাহিনী বলার একটি রূপ। ঠিক আছে, এই যে ডলুকুনিথা, এটি নৃত্যটি একটি কাহিনী বলার একটি রূপ, যা প্রায়শই হিন্দু পুরাণ থেকে কাহিনী চিত্রিত করে। ঠিক আছে, ছৌ হলো একটি আধা শাস্ত্রীয় ভারতীয় নৃত্য, প্রধানত উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে পরিচালিত হয়। ঠিক আছে, আর ফুগাডি হলো কোঙ্কণ অঞ্চলে মহিলাদের দ্বারা পরিচালিত একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। ফুগাডি কোঙ্কণ অঞ্চলে, যার মধ্যে গোয়া, মহারাষ্ট্রের কিছু অংশ অন্তর্ভুক্ত। আর বারুগুম্বা হলো অসমের বড়ো সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো কি বলেছে। ড্যাশ এর ধারণাটি পূর্বতন USSR বা সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের ইউনিয়নের সংবিধান থেকে ধার করা হয়েছে। ড্যাশের ধারণাটি মৌলিক অধিকার, প্রস্তাবনা, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার উভয় নাকি শুধু মৌলিক কর্তব্য? তো এটি হচ্ছে শুধু মৌলিক কর্তব্য। ঠিক আছে, এটা আমি আগে মৌলিক কর্তব্য কটা 11টি মৌলিক কর্তব্য। আর কোথা থেকে নেওয়া হয়েছে? USSR। তো আমি এভাবে মনে রাখতে বলেছি, এখানে দুটো এস আছে এবং মৌলিক কর্তব্য 11টা। ঠিক আছে, তাহলে এভাবে মনে রাখবে যে মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে USSR বা রাশিয়া থেকে। তাহলে মৌলিক অধিকার নেওয়া হয়েছে সেক্ষেত্রে তোমাদের মার্কিন যুক্তরাষ্ট্র। এটা দেখো, মৌলিক কর্তব্যের ধারণাটি পুরো এসএসআর থেকে সংবিধান থেকে ধার করা হয়েছিল। এই কর্তব্য
গুলি ভারতীয় সংবিধানের 42তম সংবিধান সংশোধনী আইন 1976 দ্বারা যুক্ত করা হয়েছিল। যে 42তম সংবিধান সংশোধনী আইন 1976 দ্বারা যুক্ত করা হয়েছিল এই মৌলিক কর্তব্যগুলি। ঠিক আছে, কার দ্বারা যুক্ত করা হয়েছিল? শরণ সিং কমিটি দ্বারা। শরণ সিং কমিটি দ্বারা। ঠিক আছে, শরণ সিং কমিটি দ্বারা যুক্ত করা হয়েছিল। ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদে মৌলিক কর্তব্য রয়েছে। ঠিক আছে, কোন পার্টে আছে? পার্ট 4A। পার্ট 4A-তে আছে আর 51 এতে আছে। ঠিক আছে, সংবিধানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে, একটু আগে বললাম। ঠিক আছে, পরে প্রশ্নটা দেখো। তবলা বাজানোর জন্য কে বিখ্যাত? তবলা বাজানোর জন্য কে বিখ্যাত? বিসমিল্লাহ খান, অযোধ্যা প্রসাদ, আলী আহমেদ হুসেন নাকি আল্লাহ রাখা? তো তবলা বাজানোর জন্য এখানে বিখ্যাত হলেন আল্লাহ রাখা। ঠিক আছে, আল্লাহ রাখা তবলা বাজানোর জন্য বিখ্যাত। আর বিসমিল্লাহ খানকে সানাই, পণ্ডিত রবিশঙ্কর সেতার, এগুলি ইম্পর্টেন্ট। জাকির হোসেন তবলা, এটাও ইম্পর্টেন্ট। আল্লাহ রাখাটা ইম্পর্টেন্ট। হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি, শিবকুমার শর্মা সন্তুর, এগুলো ইম্পর্টেন্ট। শিবকুমার শর্মা, তারপরে তোমার আগের বছর এসএসসিতে পড়েছিল সন্তুর ভোজন সোপরি, ভোজন সোপরি, উনিও সন্তুর বাজান। আমজাদ আলী খান সরোদ, এল সুব্রহ্মণ্যম ভায়োলিন, ওস্তাদ বিলায়েত খান সিতার এবং আলী আহমেদ হুসেন সানাই। ঠিক আছে, আর একজন আছে বিশ্বমোহন ভট্ট, মোহনবীণা, বিশ্বমোহন ভট্ট, তিনি মোহনবীণা বাজানোর জন্য বিখ্যাত। আর অন্নপূর্ণা দেবী, অন্নপূর্ণা দেবী তিনি বিখ্যাত সুরবাহার বাদ্যযন্ত্র বাজানোর জন্য, সুরবাহার। ঠিক আছে, তাহলে বিশ্বমোহন ভট্ট হলো মোহনবীণা, অন্নপূর্ণা দেবী সুরবাহার। পরের প্রশ্নটা দেখো কি বলেছে। 2023 সালের সুলতান অফ জোহর কাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? 2023 সালের সুলতান অফ জোহর কাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? এই সুলতান অফ জোহর কাপ এটা কি বলো তো? এটি একটি হকি টুর্নামেন্ট। ঠিক আছে, হকি টুর্নামেন্ট, হকি টুর্নামেন্ট আন্ডার 21 হকি টুর্নামেন্ট হলো সুলতান অফ জোহর কাপ। তো 2023 সালে কোন দেশে তোমার এটি অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল মালয়েশিয়াতে হয়েছিল। ঠিক আছে, এই দেখো, এটা দেখো, সুলতান অফ জোহর কাপ হলো মালয়েশিয়ার একটি অনুষ্ঠিত বার্ষিক আন্তর্জাতিক অনূর্ধ্ব-21 পুরুষদের ফিল্ড হকি টুর্নামেন্ট। ভারত এবং গ্রেট ব্রিটেন 3বার জোহর কাপ জিতেছে, যা সবচেয়ে সফল দল। মানে যুগ্মভাবে ভারত এবং গ্রেট ব্রিটেন হলো প্রথম। ভারত 2013, 14 এবং 22 সালে জোহর কাপ জিতেছিল এবং 2012, 15, 2018 এবং 2019 সালে রানার্স আপ হয়েছে। ঠিক আছে, মানে ফাইনালে হেরে গেছে এই 4টে, এবং এই ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হয়েছে 2013, 14 এবং 22 সালে। পরে প্রশ্নটা দেখো কি বলেছে। ভারতীয় সংবিধানে নিচের কোন ধারায় সুপ্রিম কোর্টকে রেকর্ড আদালত হিসেবে উল্লেখ করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টকে রেকর্ড আদালত হিসাবে উল্লেখ করা হয়েছে? 29, 129, 123, 127 নাকি 125? কোন ধারায়? তো এটা হচ্ছে 129 নম্বর ধারায় সুপ্রিম কোর্টকে রেকর্ড আদালত হিসাবে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, বাকি ধারাগুলো একটু দেখে নিই। 124 সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাতা এবং সংবিধান। তাহলে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাতা বললে কত হবে? ধারা 124। ধারা 124 হলো ভারপ্রাপ্ত বিচারক নিয়োগ। ধারা 130 হলো সুপ্রিম কোর্টের আসন। ধারা 131 হলো সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার। ধারা 132 হলো সাংবিধানিক মামলার আপিলের এখতিয়ার। ধারা 133 হলো দেওয়ানি মামলার আপিলের এখতিয়ার। ধারা 134 হলো ফৌজদারি মামলার আপিলের এখতিয়ার এবং ধারা 134 হলো আপিলের জন্য বিশেষ ছুটি। ঠিক আছে, তো এই 24টা একটু ভালো করে মনে রাখবে, সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাতা, এবং 126টা একটু মনে রাখবে, ভারপ্রাপ্ত বিচারক নিয়োগ। ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট। আর
সুপ্রিম কোর্টকে রেকর্ড আদালত হিসেবে উল্লেখ করেছে, ধারা 129, এটা ইম্পর্টেন্ট। এই তিনটে একটু মনে রাখবে, বাকিগুলো মনে রাখতে পারলে ভালো, তাই এই তিনটে একটু বেশি ইম্পর্টেন্ট, তাই বলে দিলাম। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি? 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি? তো এটা দেখো যে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি বলেছে, জনসংখ্যা সবচেয়ে বেশি বলেনি, বৃদ্ধির হার সবচেয়ে বেশি। বিহার, উত্তরপ্রদেশ, মেঘালয়, মধ্যপ্রদেশ। জনসংখ্যা সবচেয়ে বেশি বললে সেটা হলো উত্তরপ্রদেশ হতো, ঠিক আছে? সবচেয়ে বেশি জনসংখ্যা, সবচেয়ে বেশি জনঘনত্ব বললে সেটা বিহার হতো, কিন্তু সবচেয়ে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি বলেছে, মানে সবচেয়ে পার্সেন্টেজে বেড়েছে, তো সেটা হবে মেঘালয়, ঠিক আছে? মেঘালয়। তো উত্তরপ্রদেশের জনসংখ্যার হার সবথেকে বেশি, জনসংখ্যার সবথেকে বেশি, বিহারের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি, এবং সবচেয়ে শিক্ষিত রাজ্য হলো কেরালা, ঠিক আছে? সবচেয়ে কম শিক্ষিত রাজ্য সেটাও বিহার, ঠিক আছে? তাহলে এই ছিল আজকের আমাদের 20টা প্রশ্ন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর পিডিএফগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা একটু খুঁজে নিও, ওখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, তাহলে প্রতিদিন এই পিডিএফগুলো পেয়ে যাবে, ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই রাখলাম, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, টাটা।